টিম অনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা কখনো প্রেম করেছেন? প্রেম আসলে সবাই করতে পারে না বা সবার ভাগ্যে জোটে না, কিন্তু ভালো কম বেশি সবাই বাসে। এক একজনের ভালোবাসা এক এক ধরন, কারো পার্থিব, কারো বা অপার্থিব। আমাদের আজকের গল্পটিও ঠিক ওই ধরনের। আমাদের আজকের গল্পটির নাম স্বপ্ন। গল্পটি লিখেছেন অনিক ভট্টাচার্য, গল্পটি পরিচালনায় অনিক ভট্টাচার্য, গল্প পাঠে সৌম্যপ্রিয়া সাহা এবং অনিক ভট্টাচার্য। গল্পের ব্যাপারে বিশেষ কিছু এখন বলবো না, আপনারা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছেন এডুবেদাম। অনলাইন কোর্স ও ডিজিটাল লার্নিংয়ের দুনিয়ায় এডুবেদাম একটি বিশ্বস্ত নাম। ডিজিটাল কোর্সের জন্য আপনারা এডুবেদামে যোগাযোগ করতে পারেন। শুরু করছি আজকের গল্প স্বপ্ন। বাইরে তুমুল ঝড়। প্রান্ত আজ বাড়ি থেকে বের হয়। কদিন ধরে একটানা বৃষ্টিতে সামনের মেন রোডে জল ঢেউ তুলে দুলছে। তার উপর গতকাল কাক ভেজা হয়ে বাড়ি ফেরায় ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড মাথা ব্যথাও। তাই আজ ইচ্ছা করে অফিস যায়নি, অসুস্থতার কথা বলে ছুটি নিল। এ সময় যদি কেউ একটু চা করে দিত ভালো লাগতো। একা একা চা বানাতে ল্যাদ লাগছে। একটু বরং ঘুমিয়ে নেই, ভালো লাগবে। সন্ধেটাও হয়নি বেশি, ভাতটা একটু ঘুমিয়ে নিয়ে গড়াবো। কতক্ষণ ঘুম হলো ঠিক আন্দাজ নেই। কলিং বেল আর দরজার ধাক্কানায় ঘুম ছুটে গেল। ধর্মরিয়ে উঠে বসলো। উঠে দেখলো চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। সম্ভবত লোডশেডিং চলছে। কিন্তু বৃষ্টির রাতে কে এলো? সারা শরীর ব্যথা, ওঠারও শক্তি নেই। তবুও অনেক কষ্টে উঠে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখে সামনে একটা মেয়ে। চেহারাটা ভালো মতো বোঝা যাচ্ছিল আধারের জন্য। মেয়েটা বলে উঠল, নমস্তে, আমি বৃন্দা আছি। প্রান্ত চিনতে পারলো না। কিছু মনে করবেন না, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আর এই নামের তো কাউকে চিনি বলেও তো মনে হয় না। এমন সময় কারেন্ট চলে এলো। এবার লাইটের আলোয় সব দেখা যাচ্ছে। মেরুন কালারের জামা ভিজে একাকার। ধবধবে ফর্সা চেহারা লালচে হয়ে গেছে। চোখগুলো টানা টানা, অপূর্ব সুন্দরী। দেখেই বোঝা যাচ্ছে পাহাড়ি। বাংলা ভাষা ভালোই বলে, তবে পাহাড়ি চমকাদের চোখগুলো সুন্দর হলেও চেহারা এত সুন্দর হয় না। কিন্তু এ মেয়ে এত সুন্দর, তার উপর পাতলা গোলাপি ঠোঁট জোড়া, টানা ভিজে আরো গোলাপি হয়ে উঠেছে। তার নিচে একটা ছোট্ট তিল আরো সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। মেয়েটা বৃষ্টিতে ভিজে যাওয়ায় ঠান্ডায় কাঁপছে, আর চেহারাটাও দুর্বল দেখেই বোঝা যাচ্ছে। মেয়েটির পোশাক আশাক, কথাবার্তা সব দিক থেকেই গরিব ঘরের অন্তত মনে হয়। মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে সম্মোহন ভাঙতেই নিজেকে সামলে নিয়ে
প্রান্ত জিজ্ঞাসা করল, কাকে চাই? মেয়েটা কাঁপতে কাঁপতে বলল, প্রচন্ড বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগছে, চলতে পারছি না আজ শেষে, धूप के कारण माथा भी घूमছে, ठंड भी लगছে, 4 दिन কিছু খাইনি, কभी भी পড়ে যেতে পারে। প্রান্ত পড়ল মহা ফ্যাশনে। এদিকে রাতের বেলায় একটা সুন্দরী অষ্টাদশী মেয়ে আশেপাশে প্রতিবেশী ভুল ভাববে, কিন্তু আবার একাকী এভাবে তাকে তাড়িয়ে দিলে পথে ঘাটে বিপদও হতে পারে। ভালো ঘরের শিক্ষিত মেয়ে, তাছাড়া ক্ষুধার্ত, এই অবস্থায় কিছু হলে নিজেকে অপরাধী লাগবে। মেয়েটা রীতিমতো ঠকঠক করে কাঁপছিল, তাই কিছু আর না ভেবে পরক্ষণে দ্রুত প্রান্ত বলে উঠল, আসুন আসুন, বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবেন না। এভাবে দাঁড়িয়ে থাকলে আপনার ঠান্ডা লেগে জ্বর এসে যাবে। প্লিজ ভেতরে আসুন। মেয়েটা ভেতরে আসার পর তাকে টাওয়াল বাড়িয়ে দিল এবং বলল, বেশিক্ষণ এভাবে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। তাই আলমারি থেকে একটা ওর জামা বের করে দিল। মেয়েটা শুরুতে ইতস্তত করলো, বাট প্রান্ত আশ্বস্ত করল, ভরসা করতে পারে, প্রান্ত তার সম্মানের মর্যাদা রাখবে। মেয়েটি তারপর বাথরুমে জামাটা পাল্টাতে গেল। ততক্ষণে প্রান্ত মেয়েটির জন্য কিছু খাবার আর কফি বানাতে গেল। এই ঝড় বাদলে এমনিও একাকী কফি খেতে মন চায়। বাইরে বেশ ওয়েদারটাও বেশি ভালো। এখন সঙ্গী পেয়ে ভালোই লাগছে, আড্ডা দেওয়া যাবে। বৃন্দা বাইরে এসে চুল মুছতে লাগলো। বৃন্দা দেখতে এত সুন্দর, চোখ ফেরানো কষ্টকর। তার উপর সাদা শার্টটা দারুণ ফুটে উঠেছে। প্রান্ত বৃন্দাকে বসতে বলল, এরপর গরম গরম খাবার আর কফি এগিয়ে দিল। বৃন্দার খাবার অবস্থা দেখে সহজে অনুমেয় করা যায় মেয়েটা কতদিনের ক্ষুধার্ত। খাওয়া শেষ করে প্রান্তের দিকে মিষ্টি করে হেসে ধন্যবাদ জানাল। এরপর কফি কাপটা এগিয়ে বৃন্দাকে প্রান্ত জিজ্ঞাসা করে, এখন ভালো লাগছে? তাই এবার শুরু করুন। আচ্ছা, আপনাকে দেখে তো অবস্থাপন্ন পরিবারেরই মনে হয়, তা এখানে কিভাবে এলেন? বৃন্দাও বলতে শুরু করল, তাদের বাড়ি কাঠমান্ডুতে, বাবা বাঙালি, তাই বাংলা বলতে অসুবিধা হয় না। বাবা বিদেশের আইটি সেক্টরে জব করত, বেশ মোটা টাকা মাইনেও পেত। কাঠমান্ডুতে নিজস্ব বাড়ি গাড়ি সব ছিল। সহজে ছুটি পান না, প্রায় বছর ৮০ পর বাড়ি এলো। দিন ১০ হলো, কিন্তু জানতেন না তার জন্য কি ভাগ্য অপেক্ষা করছে। সালটা ২০১৫, ২৫শে এপ্রিল। আগের দিন বৃন্দার বান্ধবী স্মিতা ছেত্রীর দাদার বিয়ে। আবহাওয়াও বেশ চমৎকার, এ সময়টা ঠান্ডা নেই। এ দিন কতক আগে বৃষ্টি হওয়ায় বাতাসটা আছে। প্রথমে বিয়েতে যেতে দিতে চাননি বাবা, কারণ ২ দিন থাকবে ওখানে, এজন্য চিন্তা হচ্ছিল বড্ড। বাবার খুব আদরের মেয়ে তো বৃন্দা, তাই মেয়ে বাবাকে দিয়ে রাজি করালো। সেদিনের জেদ করে যাওয়াটা বিয়ে বাড়িতে ভালো হলো কি মন্দ
সে এখনো বোঝে না। সেদিন যদি বাড়ি থাকতো সে হয়তো মারাও যেত, কিন্তু আবার সব হারিয়ে এভাবে মরার থেকেও খারাপ থাকতে হতো না। ঘটনার আগের দিন বিয়ে বাড়ির হই হুল্লোড়ে মাতল সবাই। বিয়ে বাড়ি বৃন্দাদের প্রায় সব পুরনো নতুন বন্ধু বান্ধব এলো। সারাদিন সারা রাত জেগে আনন্দ করল। তাই প্রায় শেষ রাতে বৃন্দা ঘুমোতে গেল। রাত জাগা ক্লান্তির জন্য সকালে ঘুম ভাঙলো না, ভাঙলো প্রচন্ড কাঁপুনি আর চিৎকারে। উঠে দেখে পুরো বাড়ি দুলছে, সবাই চিৎকার করে বাইরে ছুটছে, মাথাটাও ভো ভো করছে। হাঁটতেই পারছি না। অনেক কষ্টে বাইরে বের হয়ে হুড়মুড় করে দেখে আসা চোখের সামনে সব ভেঙে পড়ল। একটুর জন্য চাপা পড়েনি সে। চারিদিক হাহাকার, ফোন ধরছে না কোথাও। ছুটতে ছুটতে বাড়ি ফিরলাম। ততক্ষণে সব শেষ। বাড়ি ঘর সব চাপা পড়ে গেছে এবং তার নিচে মা বাবাও। লাশটুকুও চেনা যাচ্ছিল না। রাস্তায় বসে বসে কাঁদছিলাম। অনেকদিন রাস্তায় না খেয়ে কাটিয়েছি। তখন সুনীল বলে একজনকে ভালোবাসতাম। একদিন সে তার বাড়িতে নিয়ে যায়। সে কলকাতায় কাজ করত। কি কাজ করত সেটা জানতাম না। তার হাত ধরে কলকাতায় আসে। অনেক স্বপ্ন দেখেছি। কষ্ট ভুলে নতুন করে সংসার করব, শুরু করব সবকিছু। কিন্তু স্বপ্ন ভাঙতে বেশিক্ষণ সময় লাগে। সুনীল বলে যাকে ভালোবাসতাম, বিশ্বাস করে এক কথায় কলকাতায় চলে এলাম। সব স্বপ্ন সাজালাম। শেষে সে আমাকে বেঁচে দেয়। যখন ও আমার জন্য দরাদরি করছিল তখন আমি সব শুনে ফেলি। পা থেকে মাটি সরে যাচ্ছে, যেন আরেকটা বড় ভূমিকম্প ধাক্কা দিল। কোনো মতে বুঝতে দেয়নি। পরের দিন আমাকে যে কিনতো সে আসার আগেই রাতে সুনীল ঘুমিয়ে পড়ার পর চুরি করে পালিয়ে যায়। যাওয়ার সময় ওর ঘুমন্ত মুখটা শেষবারের মতো দেখলাম। বিশ্বাসই হচ্ছিল না। যাকে ভালোবেসে এত স্বপ্ন দেখেছিলাম সে আমাকে গরু ছাগলের মতো বেঁচে দিল। অচেনা শহর, ভয় লাগছে। খুব বাবা মার কথাও মনে পড়ছিল। কান্না পাচ্ছিল। একটা পার্কের বেঞ্চে শুয়ে রাত কাটালাম। পরের দিন থেকে কাজের জন্য এদিক ওদিক ছুটতে লাগলাম। যে কোনো কাজে রাজি, এমনকি কাজের লোকেরও। কিন্তু নিজের সম্মান সম্ভ্রমের বিনিময় করতে পারবো না। এত বড় শহর কেউ কাজ দিচ্ছে না। খিদের জ্বালায় চলার শক্তিটুকুও নেই। এরপর শুরু হলো বৃষ্টি। যেখানে চালা দেখেছি বৃষ্টির থেকে বাঁচতে ছুটেছি। এদিকে কদিনের অভুক্ত হওয়ায় জ্ঞানটুকুও হারিয়ে ফেলেছি। বারবার হারিয়েছি জ্ঞানটুকু। কতক্ষণ বেহুশ ছিলাম তাও জানি না। হুঁশ ফিরতে আশ্রয় আর খাবারের খোঁজে এখানে চলে এলাম। প্রান্ত খেয়াল করলো বৃন্দার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। গায়ে হাত দিতেই দেখে প্রচন্ড জ্বর। একটা ওষুধ খাইয়ে দেই। একটা বাটিতে জলপট্টি নিয়ে দিতে লাগলো। বোঝা যাচ্ছে জ্বর বেশ ভালোই বেড়েছে। বৃন্দাকে আশ্বস্ত করে পড়ল। বলল ভয় না পেয়ে ভরসা কর,
কোনো সুযোগের অপব্যবহার করবে না। এদিকে অনেকদিন না ঘুমানোর ফলে বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল। জ্বরপট্টিতে আরো আরাম হচ্ছিল। ঘুমন্ত অবস্থায় তাকে মুগ্ধ হয়ে দেখছিল প্রান্ত। জ্বরে বৃন্দার ঠোঁটগুলো আরো গোলাপি হয়ে উঠছিল। ধপধপে ফর্সা, জ্বরের তাপে গরমে সাদার ওপর গোলাপি আভা আরো অপূর্ব। অবাকভাবে তাকাতে তাকাতে কখন যে ভালোবেসে ফেলল নিজেই টের পায়নি প্রান্ত। হঠাৎ বৃন্দা চোখ মেলে প্রান্তর দিকে তাকিয়ে রইল। একটা ভরসার সরল প্রেম। এতদিন বৃন্দাকে সবাই অসৎভাবে দেখেছে। মানুষ জাতির প্রতি বিশ্বাসটা চলে গেল। কিন্তু প্রান্তর মতো মানুষও আছে যাদের মনে পাপ থাকে না। বৃন্দা বলল, আপনি খুব ভালো মানুষ। যখন আপনার বাড়ির দোরগোড়ায় এলাম ভয় পেয়েছিলাম, কিন্তু ভেবেছি আর পারছি না, যা হবে হোক। এমনি তো মরেই গেছি, আর কি মরব। তবে এতটা সম্মান কেউ দেয়নি। এই বলতে বলতে আবার শুয়ে পড়ল। প্রান্ত ভাবল জ্বরের ঘুরে বলছে, ঘুমোক, ভালো হয়ে যাবে। প্রান্ত বৃন্দার দিকে তাকাতে তাকাতে কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। সকাল হতেই বাইরে সূর্যের আলো চোখে পড়ায় প্রান্তর ঘুম ভেঙে গেল। কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। প্রচন্ড মাথা ধরেছে, কিন্তু অবাক। আরে আমি তো খাটে ঘুমোইনি। খাটে কি করে এলাম? আর বৃন্দা কোথায়? ওর তো ভীষণ জ্বর ছিল। তবে কেউ চলে গেল? কোথাও তো নেই। এটা কি করে সম্ভব? দরজা ভেতর থেকে বন্ধ। কেউ যদি দরজা খুলে বেরো হয়, ভেতরে বন্ধ করার তো কেউ না থাকলেও বাইরে থাকার মানুষের সম্ভবই না। তাও দরজা লাগালো কে? কিছু তো মাথায় আসছে না। নেপালের ভূমিকম্প সে তো 2015 সালের ঘটনা। আজ অনেক বছর হলো। তাহলে সুনীল কি করে ওকে আনলো? ওখান থেকে পালিয়ে যদি আমার বাড়িতে আসে, এর মাঝের ঘটনা খুব বড় যে সব মিলিয়ে 1 মাসের হবে। কিন্তু ভূমিকম্প তো সেই 2015 সালের। মা, তাহলে কি স্বপ্ন? কাল রাতে কি নিজে শুয়ে স্বপ্ন দেখেছিলাম? মাথা কাজ করছে না। হঠাৎ প্রান্তর মনে পড়ল বৃন্দার কথাগুলো। কিছু বাস্তব স্বপ্ন থেকে মধুর, তাই এদের বাস স্বপ্নেই থাকুক। আমাকে খুঁজে লাভ নেই, জ্যান্তদের খোঁজা যায়। আমি আসবো আবার কোনো এক ঝড়ের রাতে, পথ খুঁজে। সেদিন বুকে ঠাঁই দিও। পাওয়া গেল না বৃন্দাকে। এ এমন এক প্রেম যা ঝড়ের রাতে ঝড়ের বেগে এলো, আবার ঝড় থামতেই মিলিয়ে গেল। এতক্ষণ শুনছিলেন স্বপ্ন। আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন। আর পরবর্তী গল্পের জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।